আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোমল্যান্ড সংবাদ শিরোনাম। ফ্লাইটে ওঠার আগেই বিমানবন্দরে আইসের হাতে গ্রেপ্তার জনস হপকিন্সের গবেষক। নতুন উদ্বেগে যুক্তরাষ্ট্রের অভিবাসীরা। যুক্তরাষ্ট্রে আইনি সহায়তা তহবিল সংকটে 20,000-এর বেশি অভিবাসী শিশুর মামলা ঝুঁকিতে। বাড়ছে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। 4 আগস্টের মিশিগান প্রাইমারিতে আরব মুসলিম ভোটারদের নজরকাড়া ভূমিকা। ইতিহাস গড়ার সম্ভাবনায় ডক্টর আব্দুল এল সায়েদ। স্পেনের সেউটা সীমান্তে 50,000 অভিবাসীর ঢল, প্রাণ গেল 57 জনের। নতুন সংকটে কাঁপছে ইউরোপের সীমান্ত নিরাপত্তা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে অভিবাসন অভিযান জোরদারের খবরে বিদেশি নাগরিকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। ফ্লাইটে ওঠার আগেই জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষক গ্রেপ্তারের ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়েছে। বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। তাহলে বিমানবন্দরে ভ্রমণের সময় কারা ঝুঁকিতে পড়তে পারেন, আর ভিসা ওভারস্টে করলে কি হতে পারে, চলুন জেনে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রে বিমানবন্দর কেন্দ্রিক অভিবাসন অভিযান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির অভিবাসন কর্মকর্তারা এবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষককে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছেন। তিনি একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেফতার হওয়া গবেষকের নাম ফাতিমা আমেকা। তিনি ক্যামেরুনের নাগরিক এবং জনস হপকিন্স ইউনিভার্সিটির ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথে কর্মরত। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, বাল্টিমোর ওয়াশিংটন ইন্টারন্যাশনাল থার হুড মার্শাল বিমানবন্দরে তাকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এর কর্মকর্তারা গ্রেফতার করেন। কর্তৃপক্ষের দাবি, তার ভিসার মেয়াদ 2024 সালের জুনে শেষ হয়ে গেলেও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। বর্তমানে তাকে আইস হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে অপসারণ বা ডিপোর্টেশন প্রক্রিয়া চলবে। এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আমেকা তাদের কমিউনিটির একজন সম্মানিত সদস্য। বিশ্ববিদ্যালয়ে তার পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করছে। আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে অভিবাসন আইন প্রয়োগ ও গ্রেফতারের ঘটনা বেড়েছে। তাদের দাবি, বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে, এমনকি কারো আশ্রয় বা বিয়ের ভিত্তিতে বৈধতার আবেদন প্রক্রিয়াধীন থাকলেও। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে আইস ও পরিবহন নিরাপত্তা প্রশাসনের মধ্যে সহযোগিতার বিস্তারের ফলে মেয়াদ উত্তীর্ণ ভিসাধারী বিদেশি নাগরিকদের গ্রেফতারের ঘটনা বাড়তে পারে। তবে এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রে বৈধতার আবেদন প্রক্রিয়াধীন থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও বিমানবন্দরে ভ্রমণ কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রে অভিভাবকহীন অবস্থায় আসা হাজারো অভিবাসী শিশুর আইনি সহায়তা এখন অনিশ্চয়তার মুখে। সরকারি চুক্তি শেষ হওয়ায় অনেক শিশু আদালতে আইনজীবীর সহায়তা থেকে বঞ্চিত হতে পারে। এরই মধ্যে বকেয়া অর্থ না পাওয়ায় আইনি প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই ও কার্যক্রম সীমিত করছে। আইনজীবীদের আশঙ্কা, আইনি প্রতিনিধিত্ব হারালে এসব শিশুর নির্বাসনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। নিয়ামতুল্লাহ সিরাজীর রিপোর্টে থাকছে বিস্তারিত। হাজার হাজার শিশুর সামনে এখন একটাই প্রশ্ন, আইনজীবী ছাড়া কিভাবে লড়বে তারা নিজেদের ভবিষ্যতের জন্য? যুক্তরাষ্ট্রে একাকী সীমান্ত পাড়ি দিয়ে আসা 20,000-এরও বেশি অভিবাসী শিশু হঠাৎ করেই হারাতে পারে তাদের আইনি সহায়তা, আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এর পরিণতি হতে পারে ভয়াবহ। জানা গেছে, যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের সঙ্গে অলাভজনক আইনি সহায়তা সংস্থাগুলোর চুক্তির মেয়াদ 31শে জুলাই শেষ হয়েছে। একই সঙ্গে এসব সংস্থার দাবি, সরকার এখনো $65 মিলিয়ন বেশি বকেয়া অর্থ পরিশোধ করেনি। ফলে অনেক সংস্থার কর্মী ছাঁটাই শুরু করেছে, নতুন মামলা নেওয়া বন্ধ করেছে এবং কিছু প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ করারও প্রস্তুতি নিচ্ছে।
বর্তমানে একাসিয়া সেন্টার ফর জাস্টিসের তত্ত্বাবধানে 100-টির বেশি আইনি সহায়তা সংস্থা একাকী অভিবাসী শিশুদের আদালতে প্রতিনিধিত্ব করছে। এইসব শিশুর অনেকেই পরিবার ছাড়া যুক্তরাষ্ট্রে এসেছে এবং আশ্রয়, নির্যাতন থেকে সুরক্ষা বা বৈধভাবে থাকার সুযোগ পাওয়ার জন্য আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য আর মানব সেবা বিভাগ বলছে নতুন চুক্তির জন্য কিছু অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে, কিন্তু আইনি সহায়তা সংস্থাগুলোর অভিযোগ সরকার এমন তথ্য চাইছে যা আইনজীবী আর মক্কেলের গোপনীয়তার আওতায় পড়ে, তাই তারা সেই তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই বিরোধ এখন আদালতে গড়িয়েছে, যার শুনানি নির্ধারণ করা হয়েছে 6 আগস্ট। অধিকার কর্মীদের আশঙ্কা, যদি দ্রুত সমাধান না হয় তাহলে হাজারো শিশু কোনো আইনজীবী ছাড়াই ইমিগ্রেশনের আদালতে দাঁড়াতে বাধ্য হবে। অনেকেরই ইংরেজি ভাষা জানা নেই, আবার অনেকেই মার্কিন অভিবাসন আইন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, ফলে তাদের পক্ষে নিজেদের মামলা উপস্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। অভিবাসন অধিকার সংগঠনগুলোর সতর্কবার্তা, একটি শিশুর পাশে আইনজীবী না থাকলে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ডিপোর্টেশনের ঝুঁকি বেড়ে যায়। তাই তারা সরকারকে দ্রুত বকেয়া অর্থ পরিশোধ এবং আইনি সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। এই সংকটের সমাধান না হলে হাজারো শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে। খাবারের বিল মেটাতে ক্রেডিট কার্ড, তারপর সেই বিল পরিশোধ করতেও হিমশিম, এমন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন লাখো আমেরিকান। নতুন জরিপ বলছে অনেক পরিবার এখন দৈনন্দিন বাজারের জন্যও ঋণের উপর নির্ভরশীল। এই প্রবণতা কেন উদ্বেগ বাড়াচ্ছে, কি বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা এবং সাধারণ মানুষের জন্য কি সতর্কবার্তা রয়েছে, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিত্য প্রয়োজনীয় খাবার কেনাও এখন অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন এক সমীক্ষায় দেখা গেছে মূল্যস্ফীতির চাপ আর আর্থিক সংকটের কারণে প্রতি 3 জন আমেরিকানদের 1 জন এখন ক্রেডিট কার্ড ব্যবহার করে বাজার করছেন। শুধু তাই নয়, অনেকেই খাবার কেনার জন্য বাই নাও পে লেটার ঋণ সুবিধারও আশ্রয় নিচ্ছেন। আরবান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী প্রায় 35% প্রাপ্তবয়স্ক নিয়মিত ক্রেডিট কার্ডে গ্রোসারি কেনেন। এর মধ্যে প্রায় 20% মাস শেষে পুরো বিল পরিশোধ করতে পারছেন না। আবার প্রায় 9% ন্যূনতম কিস্তিও সময় মতো দিতে ব্যর্থ হচ্ছেন। অর্থনীতিবিদদের মতে এটি ভবিষ্যতের বড় ঋণ সংকটের ইঙ্গিত। বিশেষজ্ঞরা বলছেন, আগে বাই নাও পে লেটার মূলত আসবাবপত্র বা বড় কেনাকাটার জন্য ব্যবহার করা হতো। এখন অনেক পরিবার খাবারের মতো দৈনন্দিন খরচ মেটাতেও এই ঋণের উপরে নির্ভর করছে। ফলে একের পর এক ঋণ নিয়ে অনেকেই দীর্ঘমেয়াদী দেনার ফাঁদে আটকে পড়ছেন। এদিকে বিশ্লেষকদের মতে স্ন্যাপ খাদ্য সহায়তা কর্মসূচির নিয়ম কঠোর হওয়ার পর লাখো পরিবার সুবিধা হারিয়েছে। নতুন কাগজপত্র আর শর্ত পূরণ করতে না পারায় অনেক শিশু ও নিম্ন আয়ের পরিবার এই সহায়তা থেকে বাদ পড়েছে, যা খাদ্য নিরাপত্তার উপরে বড় প্রভাব ফেলছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শ, সম্ভব হলে খাবার কেনার জন্য ঋণের উপরে নির্ভর না করে স্থানীয় ফুড ব্যাংক, কমিউনিটি সহায়তা কর্মসূচি বা দাতব্য সংস্থার সাহায্য নেওয়া উচিত। একই সঙ্গে যাদের সামর্থ্য আছে তাদের দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, আজ খাবারের জন্য নেওয়া ঋণ ভবিষ্যতে বড় আর্থিক সংকটে পরিণত হতে পারে। মিশিগানের রাজনীতিতে নতুন ইতিহাসের সম্ভাবনা তৈরি হয়েছে। এবারের প্রাইমারি নির্বাচন ঘিরে আরব ও মুসলিম আমেরিকান ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। সিনেট, গভর্নর ও কংগ্রেসের গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাদের ভোট ফলাফল বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমবারের মতো আরব মুসলিম আমেরিকান নেতৃত্বে নতুন দিগন্ত খুলে যেতে পারে এই নির্বাচনে। কারা আছেন আলোচনার কেন্দ্রে, কিভাবে বদলাতে পারে মিশিগানের রাজনৈতিক সমীকরণ, বিস্তারিত নিয়ামতুল্লাহ সিরাজির রিপোর্টে। মিশিগানের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। আগামী 4 আগস্টের প্রাইমারি নির্বাচনকে ঘিরে আরব ও মুসলিম আমেরিকান ভোটারদের ভূমিকা এখন পুরো যুক্তরাষ্ট্রের নজরে। ডিয়ারবর্ন, ডেট্রয়েট ও মেট্রো মিশিগানের বিভিন্ন এলাকায় বসবাসকারী আরব ও মুসলিম সম্প্রদায় মনে করছে এবারের নির্বাচন তাদের রাজনৈতিক শক্তি দেখানোর ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ডক্টর আব্দুল এল সায়েদ। তিনি যদি নির্বাচনে জয় পান তাহলে মিশিগান থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম আরব মুসলিম আমেরিকান হওয়ার ইতিহাস গড়তে পারেন। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে তিনি স্বাস্থ্যসেবা, সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা এবং রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। শুধু সিনেট নয়, গভর্নর, কংগ্রেস ও স্টেট লেজিসলেচারের বিভিন্ন আসনেও আরব আমেরিকান প্রার্থীদের উপস্থিতি বাড়ছে। কমিউনিটি নেতারা বলছেন, বহু বছর ধরে গড়ে ওঠা রাজনৈতিক অংশগ্রহণ এবার নতুন পর্যায়ে পৌঁছতে পারে।
মিশিগানে প্রায় 2 লাখের বেশি আরব ও মুসলিম ভোটার রয়েছে বলে ধারণা করা হয়। বিশেষ করে ঘনবসতিপূর্ণ ডিয়ারবোর্ন এলাকায় তাদের ভোট নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই নির্বাচনে স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয়, শিক্ষা অভিবাসন ও মধ্যপ্রাচ্য নীতি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গাজা সংকট এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়েও অনেক ভোটার নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে শুধু কয়েকজন প্রার্থী বাছাইয়ের বিষয় নয়, এটি আরব ও মুসলিম আমেরিকানদের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও ভবিষ্যৎ প্রভাবের একটি বড় পরীক্ষা। ভোটারদের উদ্দেশ্যে কমিউনিটি নেতাদের বার্তা, অসন্তোষকে শক্তিতে পরিণত করতে হবে, আর সেই শক্তির সবচেয়ে বড় মাধ্যম হলো ভোট। নতুন বছর শুরুতেই ক্যালিফোর্নিয়ার লাখো কর্মীর জন্য আসছে স্বস্তির খবর। আগামী জানুয়ারি থেকে রাজ্য ন্যূনতম মজুরি বেড়ে ঘন্টায় $17.40 হবে। তবে মজুরি বাড়লেও মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে। ফলে কর্মীদের হাতে বেশি অর্থ এলেও প্রকৃত ক্রয় ক্ষমতা কতটা বাড়বে তা নিয়ে রয়েছে প্রশ্ন। নতুন মজুরি কারা পাবেন এবং এর অর্থনৈতিক প্রভাব কি হতে পারে? ফারজানা আফরোজের রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন বছর শুরুতেই ক্যালিফোর্নিয়ার ন্যূনতম মজুরি কর্মীদের জন্য আসছে বড় পরিবর্তন। আগামী জানুয়ারি থেকে রাজ্যটিতে ন্যূনতম মজুরি বেড়ে প্রতি ঘন্টায় $17.40 হতে যাচ্ছে। ফলে ন্যূনতম মজুরিতে কাজ করা কর্মীদের আয় কিছুটা বাড়বে। তবে এই মজুরি বৃদ্ধি হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এর পেছনে রয়েছে প্রায় 1 দশক ধরে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। 10 বছর আগে ক্যালিফোর্নিয়ায় ন্যূনতম মজুরি ছিল ঘন্টায় প্রায় $10। এরপর মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে ধাপে ধাপে প্রতি বছর মজুরি বাড়ানো হয়েছে। এই উদ্যোগের ভিত্তি তৈরি হয় সিনেট বিল 3 বা SB 3 এর মাধ্যমে। তৎকালীন গভর্নর জেরি ব্রাউন এই বিলে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করেন। লক্ষ্য ছিল মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরিও যেন বাড়তে পারে। 2017 সাল থেকে শুরু হয় ধাপে ধাপে মজুরি বাড়ানোর প্রক্রিয়া। 2023 সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার সব নিয়োগকর্তার জন্য ন্যূনতম মজুরি ঘন্টায় $15 পৌঁছে যায়। এরপর থেকে মূল্যস্ফীতির হিসাব অনুযায়ী প্রতি বছর মজুরি সমন্বয় করা হচ্ছে। এবারের বৃদ্ধির হার 3%। তবে আইন অনুযায়ী বছরে মজুরি বৃদ্ধির সর্বোচ্চ সীমা 3.5%। বিশেষজ্ঞদের মতে এই মজুরি বৃদ্ধির কারণে রাজ্যের বাজেটে বড় ধরনের চাপ পড়ার সম্ভাবনা নেই। বরং আয় বাড়লে কিছু মানুষ সরকারি স্বাস্থ্য ও সামাজিক সহায়তা কর্মসূচির ওপর কম নির্ভরশীল হতে পারেন। তবে একটি বিষয় মনে রাখাও জরুরি, মজুরি বাড়লেও মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে। তাই কর্মীদের হাতে ডলারের পরিমাণ বাড়লেও বাস্তবে তাদের ক্রয় ক্ষমতা কতটা বাড়বে সেটি এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে নতুন বছর থেকে ক্যালিফোর্নিয়ার ন্যূনতম মজুরি কর্মীদের জন্য স্বস্তির খবর হলেও মূল্যস্ফীতির বাস্তবতায় এর সুফল কতটা টেকসই হবে সেটি এখন দেখার বিষয়। নিউ ইয়র্কের লং আইল্যান্ড কিশোরদের পুরনো ডোরবেল প্রাঙ্ক এখন রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গভীর রাতে বাড়ির দরজায় ধাক্কা, লাথি ও বারবার হামলার অভিযোগ উঠেছে। এক পরিবারের দাবি 1 বছরেই তাদের বাড়ি 30 বারের বেশি টার্গেট করা হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর তদন্তে নেমেছে পুলিশ। কেন বাড়ছে এমন ঘটনা, আর বাসিন্দারাই বা কতটা নিরাপদ? চলুন জেনে নেওয়া যাক। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ম্যাসাপেকুয়া পার্ক এলাকায় কিশোরদের একটি পুরনো দুষ্টুমি এখন বাসিন্দাদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডোরবেল বাজিয়ে পালিয়ে যাওয়া, যা এক সময় সাধারণ প্র্যাঙ্ক হিসেবে পরিচিত ছিল, এখন তা রূপ নিয়েছে ভাঙচুর ও হয়রানির ঘটনায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাতে একদল কিশোর বাড়ির ডোরবেল বাজিয়ে শুধু পালিয়েই যাচ্ছে না, বরং দরজায় জোরে ধাক্কা দিচ্ছে, লাথি মারছে এবং বারবার একই বাড়িকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এক পরিবারের দাবি, গত 1 বছরে তাদের বাড়ি দরজায় 30 বারেরও বেশি এমন হামলা হয়েছে। এতে ছোট শিশু ও বয়স্ক সদস্যরা আতঙ্কে রাতের ঘুম হারিয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। আশেপাশের আরও অনেক পরিবার একই ধরনের ঘটনার অভিযোগ তুলেছেন। এদিকে নাসাউ কাউন্টি পুলিশ জানিয়েছে ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পুলিশ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন সন্তানদের এমন বিপজ্জনক দুষ্টমি থেকে বিরত থাকতে উৎসাহিত করেন। ম্যাসাপেকুয়া পার্কের মেয়রও সতর্ক করে বলেছেন, গভীর রাতে এভাবে কারো বাড়ির দরজায় জোরে আঘাত করলে অনেকেই সেটিকে চুরির চেষ্টা বা হামলা বলে মনে করতে পারেন। এতে ভুল বোঝাবুঝি থেকে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সব মিলিয়ে নিরীহ মজা হিসেবে শুরু হওয়া এই প্র্যাঙ্ক এখন লং আইল্যান্ডের বহু পরিবারের জন্য নিরাপত্তা ও মানসিক স্বস্তির বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ডাকযোগে পাঠানো একটি জয়ী লটারি টিকিট হঠাৎই উধাও। পরে তদন্তে বেরিয়ে আসে সেই টিকিট ভাঙিয়ে পুরস্কারের অর্থ নিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এক কর্মী। কিভাবে ফাঁস হলো পুরো ঘটনা, কিভাবে তদন্তকারীরা অভিযুক্তকে শনাক্ত করলেন এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে, চাঞ্চল্যকর সেই ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফ্লোরিডায় অন্যের জয়ী লটারি টিকিট চুরি করে নিজেই পুরস্কারের টাকা নেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এক কর্মী। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্লোরিডা লটারির তথ্য অনুযায়ী এক নারী তার জয়ী পিক 4 লটারি টিকিট ডাকযোগে পাঠিয়েছিলেন, কিন্তু নির্ধারিত ঠিকানায় সেই টিকিট আর পৌঁছায়নি। বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়ার পর তদন্তের নামে ফ্লোরিডা লটারি ডিভিশন অফ সিকিউরিটি এবং ইউএস পোস্টাল সার্ভিসের অফিস অফ দ্য ইন্সপেক্টর জেনারেল তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। কর্মকর্তারা জানতে পারেন হারিয়ে যাওয়া সেই জয়ী টিকিটটি 19 জুলাই মিয়ামির একটি ফ্লোরিডা লটারি অফিসে ভাঙানো হয়েছে। আর পুরস্কারের অর্থ দাবি করেছেন লাকেশা লকহার্ট নামে এক নারী। তদন্তকারীরা পরে জানতে পারেন লকহার্ট আসলে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের একজন লেটার ক্যারিয়ার। অভিযোগ রয়েছে ডাক পরিবহনের সময় তিনি ওই জয়ী লটারির টিকিটটি চুরি করেন, এরপর সেটি নিজের কাছে রেখে পুরস্কারের টাকা নেয়ার চেষ্টা করেন। গত 23 জুলাই লকহার্টকে গ্রেফতার করা হয়। ফ্লোরিডা লটারির দাবি, জিজ্ঞাসাবাদের সময় তিনি টিকিট চুরি করে সেটি ভাঙানোর কথা স্বীকার করেছেন। চুরি করা টিকিটটির মূল্য ছিল $2,600। লকহার্টের বিরুদ্ধে গ্র্যান্ড থেফট, চোরাই সম্পত্তি নিয়ে লেনদেনের মিথ্যা দাবি দাখিল, 2টি অবৈধ যোগাযোগ ডিভাইস ব্যবহারের অভিযোগ এবং মেইল চুরির মতো একাধিক মামলা করা হয়েছে। ফ্লোরিডা লটারি কর্তৃপক্ষ বলছে প্রতিটি বিজয়ীর পুরস্কার সুরক্ষিত রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি অব্যাহত থাকবে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে স্পেনের সেউটা সীমান্তে জড়ো হন প্রায় 50,000 মানুষ। ইউরোপে প্রবেশের মরিয়া চেষ্টায় তৈরি হয় নজিরবিহীন বিশৃঙ্খলা, আর সেই যাত্রায় কেড়ে নেয় অন্তত 57টি প্রাণ। কেন হঠাৎ এমন গণ অনুপ্রবেশ ঘটল? এর পেছনে কি শুধুই মানব পাচারকারী, নাকি রয়েছে বড় রাজনৈতিক টানাপোড়েন? স্পেন, মরক্কো এবং ইউরোপ জুড়ে আলোড়ন তোলা এই ঘটনার পুরো বিশ্লেষণ থাকছে প্রতিবেদনে। স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটা এখন এক নজিরবিহীন অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দু। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় 50,000 মানুষ মরক্কো থেকে এই সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছেন। বিপজ্জনক এই অনুপ্রবেশে এখন পর্যন্ত অন্তত 57 জনের মৃত্যু হয়েছে, যা নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে। স্পেনের সরকার জানিয়েছে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে 37,500 এর বেশি মানুষকে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে এবং ফেরত পাঠানোর কার্যক্রম এখনও চলছে। সেউটা উত্তর আফ্রিকায় অবস্থিত হলেও এটি স্পেনের অংশ এবং ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত যা আফ্রিকার সঙ্গে যুক্ত। উন্নত জীবনের আশায় বহু অভিবাসী বছরের পর বছর এই সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে আসছেন। কেউ সাঁতরে, কেউ সীমান্ত বেড়া টপকে, আবার কেউ মানব পাচারকারীদের সহায়তায় জীবন বাজি রেখে এই পথ বেছে নেন।
তবে এবারের ঘটনাকে শুধু অভিবাসন সংকট নয়, রাজনৈতিক সংকট হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, স্পেন ও আলজেরিয়ার সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ এবং পশ্চিম সাহারা ইস্যুকে কেন্দ্র করে মরক্কোর অসন্তোষ এই পরিস্থিতির অন্যতম কারণ হতে পারে। যদিও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনার জন্য মানব পাচারকারী চক্রকে দায়ী করেছেন। এদিকে সীমান্তের বিশৃঙ্খলার জেরে ইউরোপ জুড়ে নতুন করে অভিবাসন নীতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ডানপন্থী রাজনৈতিক দলগুলো স্পেনের অভিবাসন নীতির সমালোচনা করছে, আর ফ্রান্সও সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। সব মিলিয়ে সেউটার এই সংকট শুধু স্পেনের নয়, পুরো ইউরোপের অভিবাসন ব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে উঠেছে। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।